প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা বর্তমান সময়ে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা সামনের দিনগুলোতে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন এবং প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন যারা লালন করতেছেন তাদের জন্যই মূলত আজকের ভিডিওটি অনেক বেশি রিকোয়েস্টেড ভিডিও। অর্থাৎ আজকের ভিডিওতে যে টপিকগুলো সিলেক্ট করা হয়েছে সেই টপিকগুলো আসলে আপনারাই জানতে চেয়েছেন বিভিন্ন সময়ে কমেন্ট করে। তো সুতরাং আপনাদের কমেন্টের উত্তরগুলোই দেওয়ার চেষ্টা করব এবং এখান থেকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও কথা বলবো, সে কথাগুলো অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথমত অনেকেই প্রশ্ন করেছেন, নামগুলো আসলে উল্লেখ করে বলা যেতে পারে। যেমন ধরুন প্রথম যে প্রশ্নটি করেছে এটা হচ্ছে মনি আক্তার প্রশ্ন করেছিলেন, কামাল হোসেন প্রশ্ন করেছিলেন, তাছাড়াও এখানে প্রশ্ন করেছিলেন সুমন প্রশ্ন করেছিলেন, এটা কি বলতেছে, এটা সানজিল প্রশ্ন করেছিলেন। এরা আসলে প্রশ্ন করেছিলেন যে 40,000 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সম্পর্কে যদি কিছু বলতেন। তার মানে 40,000 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তাদের কাছে কোনো একটা ধারণা বা আইডিয়া রয়েছে, যার কারণেই তারা আসলে এই বিষয়টা জানতে চাচ্ছে। আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হতে চাচ্ছে। আর এর পরের যে প্রশ্নটা নেওয়া হয়েছে এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আসলে অনেকেই করেছে, তবে আমি যদি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলি তাহলে এখানে আসতেছে হচ্ছে বাবুল আক্তার প্রশ্ন করেছেন, তাছাড়াও এখানে প্রশ্ন করেছেন আলমগীর খন্দকার, তাছাড়া এখানে আরও প্রশ্ন করেছেন কামরুল হাসান। এরা প্রশ্ন করেছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপের মধ্যে কি প্রথম ধাপ থেকে বেশি পরিমাণে প্যানেলে নিয়োগ দিবে? আচ্ছা, 3টা ধাপে পরীক্ষা হয়েছে আপনারা জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগ। তার ভিতর থেকে 3টা ধাপের ভিতর কোন ধাপ থেকে প্যানেলে বেশি নিয়োগ দেওয়া হবে সে সম্পর্কে আসলে মূলত এই প্রশ্নটা, যদিও এখানে উল্লেখ করেই বলেছে যে আসলে প্রথম ধাপ থেকেই বেশি পরিমাণে নিয়োগ দেওয়া হবে কিনা, অর্থাৎ প্যানেলে নিয়োগ দেওয়া হবে কিনা। এরপরে 3 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেক বেশি আপনারা করেছেন, যে যারা বর্তমানে 3য় ধাপের পরীক্ষা অলরেডি শেষ করেছেন তারাই এই প্রশ্নটা করেছেন। এটা হচ্ছে 3য় ধাপের পরীক্ষার ডেট কবে প্রকাশ করা হবে। আচ্ছা, 3য় ধাপের পরীক্ষার ডেট কবে প্রকাশ করা হবে সে সম্পর্কেও আলোচনা থাকবে এই ভিডিওতে। আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে, সেটা হচ্ছে জীবনে প্রথমবার প্রাইমারিতে পরীক্ষা দিয়ে চাকরি পেতে কিভাবে পড়তে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা আসলে প্রতিজন প্রার্থীকে এই বিষয়টাকে জানা উচিত। কেননা যদি পড়ার সঠিক ওয়ে না জানা হয় তাহলে আসলে সেখান থেকে আসলে কোনো ভালো বেনিফিট পাওয়ার সম্ভাবনা নেই। সুতরাং পুরো ভিডিওটা আপনারা একটু দেখতে থাকুন, এমনি ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই মুহূর্তে। এখন বিষয় হচ্ছে, চলুন আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। 40,000-এর যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলা হয়েছে, আসলে এটা 40,000-এর নিয়োগ বিজ্ঞপ্তি নয়। 40,000-এর নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা যদিও নেই, তাহলে 40,000 না হলে 2024 সালে আসলে কী পরিমাণ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ পাচ্ছে সামনের দিকে। দেখুন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিদর্শক সাহেব গত কয়েকদিন আগে কিন্তু তিনি বলেছিলেন যে আসলে মার্চ, এপ্রিল এবং মে মাস, এই 3 মাসের মধ্যেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এবং তিনি এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলেছেন যে এবার 2024 সালে 10,000 নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাবে, অর্থাৎ 10,000 প্রার্থীকে নিয়োগে চাকরি দেওয়া হবে। এই যে 10,000 প্রার্থীর কথা বলা হচ্ছে, এই 10,000 প্রার্থী যদিও মে, জুন অথবা জুলাই, এই 3 মাসের কথা বলতেছে, 3 মাসে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ পাবে না। আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রাইমারি শিক্ষক নিয়োগের যে কার্যক্রম, সেই কার্যক্রমে যে ডেট দেওয়া হয় সেই ডেটের মধ্যে সব কিছু কমপ্লিট করতে পারে না। অলরেডি 3য় ধাপের পরীক্ষা হয়ে গেছে, যেহেতু 3য় ধাপের পরীক্ষা হয়ে গেছে, 3য় ধাপের সকল কার্যক্রম কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আপনারা জানেন যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এদেরই কিন্তু নিয়োগ এখনও কার্যক্রম অবশিষ্ট রয়েছে। সুতরাং 3য় ধাপের পরীক্ষার যে পরীক্ষার্থীদের যে রেজাল্ট, সেই রেজাল্টটাও যেহেতু এখনও প্রকাশ পায়নি, সুতরাং মে মাস, জুন মাস এবং জুলাই মাসের মধ্যে এই নিয়োগ প্রকাশ পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যদি প্রকাশ পায় আমরা অবশ্যই আপনাদের আপডেট দেব। তবে এই মে, জুন, জুলাইয়ের মধ্যে যদি এই সার্কুলারটা প্রকাশ না পায় তাহলে অবশ্যই এই তারপরে যে সার্কুলারটা আসতেছে সেই সার্কুলারে নিয়োগের পরিমাণটা বাড়ানো হবে, অর্থাৎ এটা 10-এর জায়গায় 20-এ চলে আসবে, অর্থাৎ 20,000 প্রার্থীকে তখন নেওয়া হবে। এই যে 20,000 প্রার্থীকে নেওয়া হবে, 20,000, এখানে যে 40,000-এর কথা বলা হচ্ছে, তার মানে 40,000-এর যে কথাটা বলতেছেন আপনারা, এটা আসলে টোটালি এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এরকম কিছু। আমরা এখন পর্যন্ত যতটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে 10,000। তো বিগত সময়গুলোতে পরীক্ষার আগে যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায় তখন যেরকম বৃদ্ধি পায় সেই অনুযায়ী আমরা এটা বলতে পারি এটা 20,000 পর্যন্ত যেতে পারে, এটা একটা বিষয়। আর
দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের মধ্যে কি প্রথম ধাপ থেকে বেশি পরিমাণে প্যানেলে নিয়োগ দিবে? দেখুন, প্যানেল বিষয়টি আসলে আপনি বোঝেননি হয়তোবা, যার কারণে এভাবে আসলে প্রশ্নটি করেছেন। আমার প্যানেল সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওর ইন্ড স্ক্রিনেও সেটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমি যদি এই ভিডিওতে একটু সংক্ষেপে সামারি করি তাহলে ব্যাপারটা এরকম। ধরুন, প্রথম ধাপের পরীক্ষা হোক, দ্বিতীয় ধাপের পরীক্ষা হোক বা তৃতীয় ধাপের পরীক্ষা হোক, যে কোনো একটা পরীক্ষা দিয়ে যদি আপনাকে এক্সাম্পল দেওয়া যায় তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। আমরা জানি যে প্রথম ধাপে কিন্তু 9,000 প্রার্থীকে টেকানো হয়েছে। দ্বিতীয় ধাপে এখানে 20,000 প্রার্থীকে টেকানো হয়েছে। আর তৃতীয় ধাপেও মোটামুটি 20,000 প্রার্থীকে টিকাবে, এরকমটাই আমরা আভাস পাচ্ছি। তো টোটাল মিলে যদি আমরা চিন্তা করি, অনেকেই বলতেছে যে প্রথম ধাপে যেহেতু প্রার্থীকে টেকানোর পরিমাণ কম, সে কারণে প্রথম ধাপ থেকে প্যানেলে নিয়োগের পরিমাণ বেশি হবে। না, আসলে প্যানেল বিষয়টা এরকম না। আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ প্রতিটার ক্ষেত্রেই প্যানেলের বিষয়টা কিন্তু একই রকম। এখন কীরকম সেটা একটু আমরা বুঝি। প্রথমত বিষয় হচ্ছে কি, এই যে 9,000 প্রার্থীকে টেকানো হয়েছে, এই 9,000-এর ভিতর থেকে যে পরিমাণ নিয়োগ দেওয়া হবে, ধরুন আমরা এখানে ধরে নিলাম, এই মুহূর্তে আমার কাছে এই ডেটাটা যদিও নাই, তারপরেও আমরা এখানে ধরে নিলাম যে এখানে 2500 প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। এখন 2500 প্রার্থীর ভিতর এমন অনেক প্রার্থী রয়েছে যারা আসলে নিয়োগ দেওয়ার পরেও, অর্থাৎ ভাইবা নেওয়ার পরেও তারা চাকরিতে যোগদান করবে না। যদি চাকরিতে যোগদান না করে, সেই পরিমাণটা যেটা থাকবে, অর্থাৎ এখানে ধরে নিলাম আমরা 2500-এর ভিতর থেকে 200 প্রার্থী এই ভাইবাতে অংশগ্রহণ করার পরেও, তাদের নিয়োগ কার্যক্রম কমপ্লিট হওয়ার পরেও তারা নিয়োগের পর অর্থাৎ চাকরিতে যোগদান করলো না। এই 200 প্রার্থীকে পূরণ করা হবে এই যে 9,000 টিকা ছিল, সেই 9,000-এর ভিতর থেকে। এইটা বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা যদি এইটার ক্ষেত্রেও চিন্তা করি, এখান থেকেও যদি ধরে নেই যে এই 20,000-এর ভিতর থেকে 25,000-কে টেকানো হচ্ছে, তাহলে 2500 যদি হইতো, তাহলে 2500-এর মধ্যে থেকে আবার এখান থেকে আর 200 যদি না থাকতো, তাহলে সেই 200টা আবার এই যে এখান থেকেই পূরণ করা হইতো। অর্থাৎ এই জায়গাটা থেকে যে কজন টিকাইছে সেই কজনের মধ্যে থেকে পূরণ করা হইতো। এটাই আসলে বিষয়। আশা করছি যে প্যানেলের বিষয়টা সম্পর্কে যদি বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। এখানে শুধু সিম্পল একটা ধারণা দিয়ে দিলাম। অনেকের হয়তো বা একটু বুঝতে সমস্যা হতে পারে, তারা ওই ভিডিওটা দেখে নেবেন। এরপরের যে বিষয় সেটা একটু দেখুন। এরপরের বিষয় হচ্ছে তৃতীয় ধাপের পরীক্ষার ডেট কবে প্রকাশ করা হবে। তৃতীয় ধাপের পরীক্ষার ডেট প্রকাশের বিষয়টা, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, মহাপরিদর্শক সাহেব, তিনি কিন্তু বলে দিয়েছেন ঈদের পরে এই ফলটা প্রকাশ করা হবে। ঈদের আগে কোনো ক্রমেই এই ফল প্রকাশ করার কোনো সম্ভাবনা নেই। এর পিছনের কারণ হচ্ছে তারা একটু খাতাগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। সময় নিয়ে খাতাগুলো দেখবে, এরকমটাই তারা জানিয়েছে। যদিও তাদের কথার ভিতরে আসলে কতটা যৌক্তিকতা আছে সেটা আসলে বোধগম্য নয়, কেননা এমসিকিউ পদ্ধতিতে যখন একটা পরীক্ষার মূল্যায়ন করা হয় তখন আসলে এত সময় লাগার কথা নয়। স্বাভাবিকভাবেই 10 থেকে 12 দিনের মধ্যে রেজাল্ট হওয়ার কথা থাকে, কিন্তু আসলে 10 থেকে 12 দিন না, তারা আসলে 1 মাসের মতো সময়ের কথা বলতেছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে 1 মাসে তো বেশি সময় চলে যাবে। এটা মোটামুটি মে মাস বা জুন মাসের আশেপাশে হয়তো বা চলে যেতে পারে। এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে জীবনে প্রথমবার প্রাইমারিতে পরীক্ষা দিয়ে চাকরি পেতে কিভাবে পড়তে হবে। দেখুন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে প্রথমবার হোক, দ্বিতীয়বার হোক আর তৃতীয়বার হোক, আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনি খুব অল্প সময় পড়েও প্রাইমারিতে নিয়োগ পেতে পারেন। এখন সঠিকভাবে পড়ার গাইডলাইনটা যদি আপনার কাছে না থাকে, একটা বিষয় মাথায় রাখবেন, গাধা কিন্তু দিনরাত 24 ঘন্টায় খাটে, কিন্তু ব্রেন দিয়ে নয়, সে আসলে শরীর দিয়ে পরিশ্রম করে, যার কারণে গাধা কিন্তু সারা জীবন ধরে ওই বোঝা উবোতেই দিন চলে যায়। তো সেরকমভাবে যদি লেখাপড়া করেন তাহলে দেখবেন যে লেখাপড়া খুব একটা কাজে দেবে না। আপনাদেরকে লেখাপড়া করতে হবে একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতর থেকে। আপনি যখন লেখাপড়া করবেন, ধরে নিলাম আমরা হচ্ছে 4টে সাবজেক্ট রয়েছে আপনাদের, 4টে সাবজেক্টের উপর প্রাইমারিতে পরীক্ষা হয়ে থাকে। এর ভিতরে একটা আছে বাংলা, একটা আছে ইংলিশ, একটা আছে ম্যাথ, আর একটা আছে জিকে। এই জিকেতে আমরা এটাকে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এই যে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে, এই 4টা সাবজেক্টকে আপনাদের একটু আলাদা আলাদাভাবে বিভক্ত করতে হবে। বিভক্ত করে শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে আপনাদের বসতে হবে। বসে এই সাবজেক্টের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, যে টপিকগুলো থেকে এক বা একাধিক প্রশ্ন প্রতি বছরই হয়ে থাকে, সেই টপিকগুলো একটু সিলেক্ট করতে হবে। এরকমভাবে আপনাকে এখান থেকে 10টি বা 12টি টপিক সিলেক্ট করতে হবে। এখান থেকেও এক বা একাধিকবার যে প্রশ্নগুলো শুধুমাত্র আসে সেগুলো সিলেক্ট করতে হবে। এখান থেকে 10 থেকে 12টি সিলেক্ট করতে হবে। এখান থেকেও 10টি সিলেক্ট করবেন, একই রকমভাবে এখান থেকেও 10টি সিলেক্ট করবেন। তো আপনি যদি দেখেন যে প্রতি বছর প্রশ্নে আসে এমন টপিক সিলেক্ট করছেন আপনি
440টি, কোনো ক্ষেত্রে কোনো টপিক থেকে 2টি করে প্রশ্ন আসে। তো 40, 50, 60 মার্কের আপনি কাজ করে ফেলছেন। আর মাঝে মাঝে কোশ্চেন হয়, মাঝে মাঝে কোশ্চেন হয় না, এমন আরও 4-5টি করে টপিক আপনি এখানে যুক্ত করে দিবেন। যখন 4-5টি করে টপিক যুক্ত করে দেবেন তখন এখানে কিন্তু আরও কিন্তু 20টি টপিক হয়ে যাচ্ছে। তার মানে টোটাল মিলে যদি আমরা চিন্তা করি 40 আর 20-এ 60টি টপিক হয়ে যাচ্ছে। এখন প্রতিটা সাবজেক্টের যখন 15টি করে টপিক হচ্ছে তখন কিন্তু আপনার জন্য পড়াটা সহজ হয়ে যাচ্ছে। আপনি যদি শুধুমাত্র এমসিকিউ পদ্ধতি পড়তে থাকেন, অর্থাৎ টপিক ভিত্তিক না পড়েন, তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন না। একটা বিষয় মাথায় রাখবেন, খেলোয়াড় কিন্তু টেস্ট খেলা থেকে তৈরি হয়, টি-20 খেলা থেকে নয়। তবে টি-20 খেলাটাও জনপ্রিয়, কিন্তু টেস্ট খেলা থেকেই একজন প্লেয়ার, ভালো মানের প্লেয়ার তৈরি হয়। সুতরাং আপনাদেরকে কী করতে হবে, এমসিকিউ পদ্ধতিতে না পড়ে, অর্থাৎ শর্টকাট অত উপায় না ফলো করে আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে করতে হবে কি, টপিক ভিত্তিক করতে হবে, অর্থাৎ ভিত্তি তৈরি করতে হবে। আপনাদের যখন ভিত্তিটা তৈরি হবে তখন আপনারা যে এমসিকিউগুলো পড়বেন সেগুলো আসলে সলভের জন্য পড়বেন, তখন আপনাদের সেই এমসিকিউ মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। এভাবে যদি আপনারা বুঝে যদি আপনারা প্রস্তুতি নিতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা খুব অল্প সময়ের মধ্যে 1 বছর হোক, 2 বছর হোক, কিংবা 3 বছর হোক, যদি জায়গা মতো লেগে থাকতে পারেন এবং পরিশ্রম করতে পারেন, তাহলে আপনাদের জন্য প্রাইমারি চাকরিটা নিশ্চিত হবে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রাইমারি, বিসিএস সহ যে কোনো ধরনের চাকরি সম্পর্কিত প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও আকারে উত্তর দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।